কোয়ালিটি মেনটেন করা বা অক্সিজেনের ব্যবস্থা এগুলো আমি বুঝতাম না, ওগুলো আস্তে আস্তে শিখছি। দেন হচ্ছে ওখান থেকে হচ্ছে আপনার ডিম বাচ্চা করানোর সময় 5 পিস মাছ মারা যায় 5 মাস মতো পরে। ওখানে 57 পিস মাছ ছিল টোটাল আমার কাছে লাস্ট পর্যন্ত। 2 পিস ফ্রি দিয়েছিল, 60 পিস কিনছিলাম, 2 পিস ফ্রি দিয়েছিল, 5 পিস মারা গেছিলো, 57 পিস ছিল। 8 মাস মতো পরে ওখান থেকে হচ্ছে আমি 17 পিস মতো মাছ হচ্ছে সেল করি 11,000 টাকায়। আর টোটাল ইনভেস্ট ছিল হচ্ছে আমার 57 পিস মাছের 4500 টাকা মতো, খাবার টাবার দিয়ে কেনা টেনা দিয়ে 4500। আর 7 মাস মতো পরে যখন আমি 17 পিস সেল করছি 11,000 টাকায়, আমার কাছে আরও 40 পিস মাছ আছে, ওগুলোর দাম প্রায় 31,000 টাকা, মানে আরেকটা কাস্টমার নিবে। ওই সময়টায় এই জিনিসটা আসলে আমার মাথার ভিতরে একদম ফুলফিল ঢুকে যায় যে এটাই করতে হবে। আর আমার এমএসসি কমপ্লিট করা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে 2017 সালে শেষ করা, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তারপরে পেশা হিসাবে এটাই করতেছি। আর আমার এখন আমি মূল কাজ করতেছি হচ্ছে পার্ক এবং রিসোর্ট নিয়ে। পার্ক, রিসোর্ট এবং হচ্ছে বাসাবাড়ি যে কই পন্ড করে যারা বিভিন্ন ডিজাইনের, আমি মূলত ওইগুলো নিয়ে কাজ করতেছি এবং ওই জাতীয় মাছগুলোই করতেছি। সাতমনে এর আগে অনেক ভ্যারাইটি দেখতেন আমার কাছে, অনেক ভ্যারাইটি ছিল। আমি এখন জাপানিজ কইয়ের ভ্যারাইটিগুলোই করতেছি, যে কই পন্ড এবং পার্ক রিসোর্টের জন্যই। আর ডিম বাচ্চা আমরা করাই হচ্ছে আপনার উইন্টার সিজনে, মানে এই যে আমাদের ব্রিডিং সিজন শুরু হয়ে গেল। আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস ব্রিড করাই, ডিম বাচ্চা করাই। আর এটা পুরো বছরই আমরা হচ্ছে এটা সেল করি। আর আমরা যে পানিটা ব্যবহার করি এটা হচ্ছে আপনার 1000 ফিট নিচ থেকে পানিটা ওঠানো, পানিতে কোনো আয়রন নাই। আর আমরা ন্যাচারালি ব্রিড করাই, এটা হরমোন বা পিজি যেটা ওটা আমরা ব্যবহার করি না। ন্যাচারাল ব্রিড করালে মাছের কোয়ালিটি এবং কালারটা খুব ভালো আসে, ভালো থাকে ওই কারণে। ওটা মেল ফিমেলটা হচ্ছে আমরা আলাদা পন্ডে রাখি, মানে মাঠ পন্ডে, পুকুরে রাখি। আমরা যখন হচ্ছে আপনার ব্রিড করাই ওই সময় মাছগুলো উঠাই, ওই যে আপনার নাভির ওখানে চাপ দিয়ে, আলতো করে চাপ দিলে পেটটা যখন নরম হয়ে যায় এবং নাভিটা হচ্ছে গোলাপি একটা কালার চলে আসে, ওই সময় আমরা বুঝতে পারি যে এটা ডিম দিবে। আলাদা হাউজে আমরা ফ্রেশ পানি রেডি করে একটা ফিমেলের সাথে আমরা 2টা মেল দিই, দিলে মোটামুটি হচ্ছে আপনার ওরা সন্ধ্যার পর থেকে ডিম ছাড়া শুরু করে। রাত 1টা 2টার দিকে যে বেশি ভালো বোঝা যায় যে ওরা ডিম ছাড়তেছে কি ছাড়তেছে না। মোটামুটি ভোরের দিকে ডিম ছাড়া হয়ে যায়। 6টা 6:30টার ভিতরে আমরা মাছগুলো ওখান থেকে উঠাই ফেলি, ডিমগুলো ওখানে থেকে যায়, ওখানে বাচ্চা হয়। ফিডিং যেটা সেটা হচ্ছে যে আমরা দিনে 2 বার করে খাবার দিই। এই যে ভাসমান যে ফিডগুলো পাওয়া যায় এইগুলা, এর সাথে এক্সট্রা আমরা কিছু ভিটামিন মিক্স করি ওইগুলা। আর হচ্ছে আমরা যে রেশিওতে দিই, 100 কেজি মাছের যদি বডি ওয়েট থাকে আমরা ডেলি হচ্ছে 5 কেজি খাবার দিই। মানে মাছের বডি ওয়েট যদি 100 কেজি থাকে, ডেলি হচ্ছে 5 কেজি খাবার দিই। আর ওই যে একবারই খাবার দেওয়া হয় না, 2 বার, 5 কেজিকে 2 ভাগ করে দেয়। কখন দেওয়া হয়? এটা হচ্ছে আপনার সকালের টাইমে আর বিকালের টাইমে 2 বার দেওয়া হয়, 2 বার। আর আপনার ডিমের জন্য আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে আপনার ওই পাখির একটা মেডিসিন খাওয়াই, এডিসেল, মানে ডিমটা সুন্দর হওয়ার জন্য, ওইটা আমরা ব্যবহার করি। আচ্ছা। আর কি মেল ফিমেল চেনার উপায় কি, এবং এটা ম্যাচিউর যে যখন আমি স্পন করাবো, জি, 1 ফিমেল 2 মেল রাখলাম, আমি যে কোনো মেল যে কোনো ফিমেল রাখতে হবে না? না, ওইটা কিভাবে বুঝতে পারা যায়? ও আচ্ছা, এটা হচ্ছে যে আপনার মোটামুটি একটা যে কোনো মাছের বয়স হচ্ছে মোটামুটি 8 মাস পার হয়ে গেলে ওইটা মেল ফিমেল চেনা যায়। মানে যখন মেল ফিমেল চেনা হয়ে যায়, আমরা হচ্ছে আপনার ওই সময়টাই আলাদা করে দিই। এবং মানে চেনার উপায় হচ্ছে যে মাছের মাথার 2 সাইডে যে দুটো পাখনা থাকে, ওইটা আঙুল দিয়ে আলতো করে টানলে, হ্যাঁ, আলতো করে টানলে যদি ওটা পিচ্ছিল হয় ওটা ফিমেল, আর যদি হচ্ছে আপনার হাতে একটু ধারদার বাদে ওইটা হচ্ছে আপনার মেল। আর একটা কাজ করা যায়, নাভির ওখানে আলতো করে চাপ দিলে যদি স্পাম বের হয় ওটা মেল, আর না বের হলে ওইটা হচ্ছে আপনার ফিমেল। 2টা উপায়ে আমরা হচ্ছে আপনার এটা করি, মেল ফিমেল। এটা ঠিক মিল্ক বা স্পার্ম, এটা দুধের মধ্যে সাদা, হ্যাঁ, জোরে চাপ দিতে হয় না, আলতো চাপ দিয়ে আসবে। আর যেটা বললো যে খসখসে, ওটা কিন্তু পেট্রোল ফিন ধরে নেয়, এটা নিচের দিকে, উপরের দিকে, নিচের দিকে উল্টা দিকে দিলে তখন হাতে বাজবে। এটা সেরেটিড বলা হয়। করাত, যেমন গাছ কাটার করাত আছে না,
ওই কড়াতে যেরকম উল্টা দিকে থাকে ঠিক অনেকটা উল্টা দিকে ওইরকম তো না এটা ছোট। এই কয় সাধারণত 8 মাস বয়স হলে তখন 8 মাস বয়স হলে ওটা মানে বোঝা যায়। এই হয়ে যায় অ্যাডাল্ট হয়। জি জি। আর আমরা ডিম যেগুলো নিই স্যার ওগুলো হচ্ছে মোটামুটি আপনার 2 বছরের উপরে বয়স যে মাছগুলোর ওইগুলো আমরা দিই। হ্যাঁ ওটা কি ওয়েট কোন ওয়েটটাকে আমরা বেশি প্রিফার করি কত weight? এটা হচ্ছে আপনার ওইগুলো আসলে ওয়েট মাপা হয় না, এগুলো আপনার কত 2 কেজি 2.5 কেজি ওয়েট। ভুল বডি শেপটা আবার চিকনা লম্বা হয় তো ওই কারণে হচ্ছে আপনার ওয়েট একটু কম হয়। এই মাছগুলো কি দেশের বাইরে এক্সপোর্ট করেন নাকি না, দেশের ভিতরে। দেশের বাইরে এক্সপোর্ট করার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না। নেক্সটে কি হয় দেখি। আচ্ছা খাবার দিতে দিতে এই মাছ কি আরো অনেক বড় হয়ে যাবে নাকি এই সাইজে এই থেকে বড় হবে যত বড় হবে। সর্বোচ্চ কত বড় size? আমাদের কাছে যেগুলো আমরা পাইছি সর্বোচ্চ 5 কেজি মতো পাইছি টোটাল। ওটা 3 সাড়ে 3 বছর মতো বয়সে আপনার পাচ্ছি। সাধারণত ক্রেতারা কি যারা অ্যাকোয়ারিয়ামে রাখতে চায় তারাই কিনে? আমি যে ভ্যারাইটিগুলো করতেছি এগুলো হচ্ছে আপনার পার্ক এবং রিসোর্টে যে মাঠ পন্ড যেগুলো থাকে ওই জায়গার জন্য নেই, এবং বাসা বাড়িতে অনেকে কই পন্ড তৈরি করে, কই পন্ডের জন্য নেই। মানে আমার কাস্টমার টার্গেট হচ্ছে এইগুলা। আচ্ছা, আমার দুইটা কোশ্চেন ছিল। সেটা হলো আমি মনে করেন যদি শুরু করি সর্বপ্রথম দেখা গেলো 2টা মাছ দিয়ে আমি টেস্ট করবো যে আমার মানে মাছের ব্রিড কেমন আছে, সেই ক্ষেত্রে 2টা মাছের কস্ট কেমন পড়বে। আর একটা বিষয় যে আমি যদি ঘরে করতে পারবো কেজ বানায় সেট আপ করে অ্যাকোয়ারিয়াম বানায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অটোব্রিডের যে মাছগুলা, অটোব্রিডের যে সরাসরি বাচ্চা দেয় মাছগুলো খুব বেশি বড় হয় না, হয়তো আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ হয়। ওখানে গাপ্পি আছে, মলি আছে, প্লাটি আছে, শর্টটেল আছে, এগুলো সরাসরি বাচ্চা দেয়। এগুলো ছোট জায়গায় হবে এবং অক্সিজেন ছাড়া হয়। এগুলো হবে না। না, এগুলোর জন্য আপনার মাঠ পন্ড লাগবে। কতবার ব্রিডিং করা সম্ভব? একটা ফিমেল দিয়ে লাইফ টাইমে কতবার ব্রিডিং করা সম্ভব? আমরা বছরে হয়তো 2 বার নিই, তার বেশি না। ওই মাছটার লাইফ মানে এই মাছের জীবনকাল 25 থেকে 30 বছরের লংজিভিটি এটা বাসে এর ভিতরে যেই প্রোগ্রাম হয়। ডিম থেকে বাচ্চা ফোটার পরে কতদিন পরে আপনারা পুকুরে মাছটা ছাড়েন? সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে আমরা আমাদের ভিতরে জার আছে একটা, আমরা মূলত পলিস্টারের হাঁপাই ডিম নিই, পরে চামচ দিয়ে হচ্ছে আপনার ডিমটা উঠায় জারে দিই। জারে মোটামুটি এরকম আবহাওয়া থাকলে 4 দিন মতো লাগে বাচ্চা ফুটতে, একটু গরমে হচ্ছে দ্রুত বাচ্চা ফুটে যায়। ওখান থেকে আমরা হাউজে শিফট করি। হাউজে হচ্ছে আপনার ওই যে সিদ্ধ মুরগির ডিমের কুসুম খাওয়াই আমরা 2 দিন, 48 ঘন্টা সর্বোচ্চ। 48 ঘন্টা পরে আমরা ওটা সরাসরি পুকুরে নামাই দিই। মাছের গ্রোথের জন্য সুইটেবল টাইম কোনটা? সামার সিজন। বছরে যে 2 বার ব্রিডিং করেন এটা কোন কোন সময় করেন? এই যে আপনার ডিসেম্বর থেকে শুরু হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমরা 3 মাসটাই মূলত ডিম বাচ্চা করি। ভাই 48 ঘন্টা পর পুকুরে ছাড়লে কি এটা ওই বড় মাছের খাবারই খাইতে পারে সরাসরি? না, নাকি প্রসেসড করা লাগে? এর জন্য হচ্ছে আপনার নার্সারি ফিড পাওয়া যায়, বেবি ফিড পাউডার যেটা ওটা পাওয়া যায়। আর আমরা হচ্ছে ওই যে চিটাগুড় খোল, ময়দা টয়দা দিয়ে আমরা নিজেরাও একটা খাবার তৈরি করি, করে ওইটাই খাওয়া হয়। এটা চিটাগুড় ফুল যেটা আছে কি রেশিও ফুলটা কত কেজি করে দিয়ে তৈরি করা হয়? আর ওই পুকুর প্রস্তুতির সময় একরকম, আর মাছ ছাড়ার পরে দেওয়া হয়। খাবার হিসেবে যখন খাবার হিসেবে দেওয়া হলে দেখা যাচ্ছে যে আমার 1 কেজি যদি হচ্ছে আপনার ওই বাচ্চা হয়, আমরা তো ওয়েট করে দিই। 1 কেজি বাচ্চাতে মোটামুটি আপনার আশা করা যায় 2.5-3 লাখ মতো বাচ্চা হয়। 2.5-3 লাখ বাচ্চা হলে হচ্ছে ওটা আমরা দিই 1 বিঘা, মানে 33% একটা পুকুরে দিই। ওখানে আপনার বেবি ফুড হয়তো যাই 3 কেজি মতো, আর 2 কেজি আমরা দিয়ে চিটাগুড় আর আপনার যে আটা দিয়ে পচানো থাকে ওটাকে পচাতে হয়। হ্যাঁ, ওটা মিক্স করে আর সাথে কয়েকটা ভিটামিন। আমার 8টা পুকুর, টোটাল 8টা পুকুর। ডিম থেকে যখন বাচ্চা হয় সব বাচ্চা তো বাঁচে না, তো এটার পার্সেন্টেজ কত, যে কতটুকু বাঁচে? আচ্ছা, আমরা হচ্ছে শীতের সময় ডিম বাচ্চা করানোর কারণ একটাই, শীতের সময় কিন্তু গ্রোথ কম, কিন্তু এই সময় ডিম বাচ্চা করার সুবিধা হচ্ছে যে 90% 95% হচ্ছে আপনার আমি বাচ্চার বুঝ পাই, মানে আমার হ্যাঁ বড় হয় কম কিন্তু আমার বাচ্চারা সার্ভাইভ করতে পারে, ওই কারণে আমি। আর এই যে পুকুরে ছোট বাচ্চা মানে ছোট মাছ ছাড়ার পর কেমন হয়েছে যে বড় মাছগুলো ছোট মাছকে খেয়েছে? এগুলো তো খেয়ে ফেলে, ওই কারণে আমরা আলাদা আলাদা পুকুর ব্যবহার করি, বড়গুলো ছোটগুলো খেয়ে ফেলে। এই জন্য নার্সারি পন্থায় তৈরি করা। নার্সারি পয়েন্ট লাগে আলাদা।
15 দিন থাকে, নার্সারি পয়েন্টে থেকে 15 দিন, ওখান থেকে যে পুকুরে শিফট করি ওখানে 40-45 দিন থাকে, ওখান থেকে আবার পুকুর চেঞ্জ করতে হয়। মানে পুকুর চেঞ্জ করতে হয় অনেক সময়। আর ওই যে স্পাউনিংয়ের যে একই ফিশ তৃতীয়বার যে করতেছে, বোঝা যাবে এটা যে এটা তৃতীয়বার করতেছে একই fish। এটা বোঝা যায় না। হুম। এটা বোঝা এই ধরে কত মাস পরে আবার ওটা ম্যাচিউর হবে? ওটার মোটামুটি আপনার এগুলো তো প্রতি মাসে ডিম চলে আসে স্যার। মানে আপনার আমি যেটা দেখছি যে ডিম যদি আমি মনে করি যে আমি প্রতি মাসে ডিম নেবো একটা মাস থেকে, সেটা সম্ভব। একটা তো প্যারেন্টসের দামও মেলা বা কালেক্ট করতে তো অনেক কষ্ট হয়। ওই কারণে দেখা যাচ্ছে যে আমি বছরে হয়তো সর্বোচ্চ একটা প্যারেন্টস থেকে 2বার বা 3বারের বেশি ডিম নিই না স্যার। তবে এটা ইচ্ছার উপর তো অনেক সময় নির্ভর করে না, কারণ ম্যাচিউর না হতে হবে না, না 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 ডিম তো ম্যাচিউর হতেই হবে। সেক্ষেত্রে এখন স্ট্রিপিং করা হয় এখানে না কিভাবে? ন্যাচারালি দিচ্ছে তো, হ্যাঁ ন্যাচারালি দিচ্ছি। স্ট্রিপিং তো করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অর্ডার আছে, বড় অর্ডার আছে, যে আমার 1 লাখ পিস 2 লাখ পিস মাছ আপনি রেডি করে দেন এতদিনের ভিতরে, ওই সেক্ষেত্রে আমরা পিজিটা ব্যবহার করি স্যার। সেক্ষেত্রে আমরা পিজিটা ব্যবহার করি। পুকুরের পানির সাথে কি মাছের সংখ্যার কোনো অনুপাত আছে? এটা কি কোনো না, এটা তো হচ্ছে আমরা মোটামুটি 33% 1 বিঘা পুকুরে যে বাচ্চা দিয়ে হচ্ছে 3 লাখ মতো, কিন্তু ওখানে আমরা লাস্ট পর্যন্ত রাখি হয়তো 20 থেকে 25,000 পর্যন্ত। ওইগুলোর সাইজ আমরা 5 ইঞ্চি 6 ইঞ্চি করি, 20 থেকে 25,000 মাছ দিয়ে 33% 1 বিঘা পুকুরে। যে একটা মাছ থেকে কতগুলা আমরা বাচ্চা পাই? সাধারণত আপনার প্যারেন্টসের বডি ওয়েট যদি 2 কেজি থেকে 2.5 কেজি হয় তো 2-250 গ্রাম ডিম দেয়। 2-250 গ্রাম ডিম মানে তো মোটামুটি প্রায় 70-80 হাজারের বেশি আপনার বাচ্চা। কেউ যদি এক জোড়া মাছ নিয়ে উদ্যোক্তা হিসাবে শুরু করতে চায় তাহলে তার প্রাইমারি কস্ট কেমন হতে পারে? ওটা হচ্ছে আপনার মাছের কোয়ালিটির উপরে এবং মাছের জাতের উপরে নির্ভর করবে, যে আপনার কোন কোয়ালিটির মাছ সে করবে। সে যদি হচ্ছে আপনার অটোব্রিডের মাছগুলো খায় 1,500-2 হাজার টাকা অটোব্রিডের মাছ করবে। ভালো কোয়ালিটিটা চেনার উপায় কি, মানে ভালো কোয়ালিটিটা নির্ভর করে হচ্ছে আপনার মাছের উপরে যে প্রিন্ট আপনারা খেয়াল করছেন কিনা, উপরের যে প্রিন্টটা ওইটার উপরে নির্ভর করে হচ্ছে আপনার শাইনি টাইপের এরকম যেরকম এর কিন্তু অনেকগুলো জাত আছে। কোহাকুটা হচ্ছে আপনার লাল আর সাদা প্রিন্ট। ওই লাল সাদা শুধু প্রিন্ট হলে ওটা কোহাকু হবে না, ওটা লেজের দিকে কতটুকু থাকবে, মিডলে কতটুকু থাকবে, ওইগুলোর উপরে নির্ভর করে কোয়ালিটি। তারপরে হচ্ছে আপনার যেটা বলে উচ্ছুরিটা হচ্ছে সাদা আর কালোর প্রিন্ট, সাদা কালোর প্রিন্ট যেটা হচ্ছে উচ্ছুরি। এবং দেখা যাচ্ছে সাদা কালো প্রিন্ট কোন জায়গায় কতটুকু সাদা কতটুকু কালো থাকবে ওইটার উপরে নির্ভর করে হচ্ছে আপনার কোয়ালিটিটা। আচ্ছা, 2 সাইডের যে পাখনা থাকে ওইটার উপরে, লেজের উপরে, বডি শেপটা, মানে সব কিছুর উপরে নির্ভর করে হচ্ছে আপনার কোয়ালিটিটা নির্ভর করতে হয়। মাছ তো হচ্ছে আমি একটা একটা করে বাঁচতে হয়। ভাই শুরু থেকে এই পর্যন্ত আসতে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন? চ্যালেঞ্জ বেশি না, অল্প বলি। সেটা হচ্ছে প্রায় মনে হয় 1 বছর 7 মাস মতো আমি ফার্মে কোনো লাইটই জ্বালাইতে পারিনি, আর 2 বছর মতো আমার কাজ অফ রাখা লাগছিল, এই তাছাড়া আর কোনো সমস্যা নেই। আর এদের রোগবালাই হচ্ছে আপনাদের শীতের সময় একটু প্রবলেম দেখা যায়। শীতের সময় হচ্ছে আমরা 20-25 দিন পর পর হচ্ছে আপনার একটা করে উকুননাশকের ট্রিটমেন্ট দিই, এবং হচ্ছে উকুননাশকের ট্রিটমেন্টের 72 ঘন্টা পরে একটা হচ্ছে জীবাণুনাশকের ট্রিটমেন্ট দিয়ে দিই, সব রোগের। কি দেওয়া হবে? উকুননাশক সুমিথিয়ান ব্যবহার করি, এই যে ধান খেতে কীটনাশক ব্যবহার করি। কিরকম দেয়? ওইটি আগে একটু বেশি দিতাম, এখন যেগুলো করছি এগুলো অনেক কড়া। এখন হচ্ছে আপনার 1 বিঘা 33% আমরা 20 গ্রাম মতো ব্যবহার করি। 20 ml কাল্টিভেট করার সময় সব থেকে চ্যালেঞ্জ কোনটা মনে হয়? মানে প্রত্যেক দিনই মনে হচ্ছে যে এটা একটা চ্যালেঞ্জ। আর প্রতিদিনই যেটা চ্যালেঞ্জ মনে হয় সেটা হচ্ছে যে আপনার মাছ বাছাই করা খুব কষ্ট, একটা একটা করে সব কিছু দেখে দেখে বাছাই করা, এটা অনেক বেশি কষ্ট। তাছাড়া সব ইজি। আচ্ছা, কি পানির ভিতর থেকে করা লাগে? না, উপরেই করি, কিন্তু বছরে 10 লাখ 15 লাখ মাছ বাছাই করা মানে একটা মাছের পিছনে যদি আমি 2-3 মিনিট করে সময় দিই, কত সময়? ভাই এখান থেকে পানি চেঞ্জ কি করা হয়? যদি করা হয় তাহলে বছরে কেমন সময় করা হয়? পানি চেঞ্জ বলতে হচ্ছে আপনার এই মনে হয় সর্বোচ্চ 1 সপ্তাহ মতো আগে আমরা একবার পানি চেঞ্জ করে দিয়েছি। এটা বছরে কেমন করা হয়? এটা হচ্ছে কি বছরে একবার করেই, বছরে একবার করে। ক্রেতারা মাছ কেনার সময় সাধারণত কোন বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দেয়? বাংলাদেশের লোকজন আসলে মাছ চেনে না, আমি যেটা বলি সেটাই বিশ্বাস করে, সেটাই নেয়। যেটা দেখে ভালো লাগে।
মাছ কোথায় কোথায় সেল হচ্ছে এখন? আমার হচ্ছে আপনার সব থেকে বেশি যাচ্ছে আপনার উত্তর অঞ্চলে, আর ইদানিং হচ্ছে আপনার ঢাকাতে বেশি যাচ্ছে। যে আপনার এখন তো সিজন শুরু হয়ে গেছে, বিভিন্ন পার্ক এবং রিসোর্ট থেকে আপনার অর্ডারটা বেশি আসতেছে। দেশের বাইরে কোথাও যায় না? দেশের বাইরে আগে 2-3 বার পাঠাইছিলাম, ওইটা পাঠাতে যেয়ে তো ফার্ম 2 বছর বন্ধ, তারপরে আর চেষ্টা করি। কাস্টমার পর্যন্ত কিভাবে রিচ করেন আপনারা? অনলাইন। অনলাইন প্রথম দিকে কিভাবে প্রথম দিকে তো দেখা যাচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী ছিল কম, ওই সময়টাই মিডিয়ার মাধ্যমেই মূলত প্রথমে মার্কেটিং করা হয়, তারপরে এখন তো সব অনলাইনের মাধ্যমে। আপনার হচ্ছে এতগুলো পুকুর হ্যান্ডেল করা, তারপর শ্রমিক, এগুলো হচ্ছে মানে খরচ কেমন হয় আর কি? আমার ছোট ভাই আছে 4-5 জন, আর কেমন লাগে, শ্রমিক কেমন? ম্যান পাওয়ারটা একটু বলতে ভালো। মেন তো আমার ম্যানেজার আচ্ছা থেকে শুরু করে এখন আমি সহ 7 জন আছে এখন টোটাল, আমি সহ 7 ফুল টাইম? হ্যাঁ ফুল টাইম। আর ডেইলি আপনার 5-6 জন কাজ করে, যে ডেলি যারা আছে। আর মান্থলি খরচ আছে 2 লাখের উপরে, আর 3 লাখ মতো হবে, ফিড দিয়ে, বিদ্যুৎ বিল দিয়ে, বেতন টেতন টেনশন দিয়ে, 3 লাখ টাকা মতো খরচ আছে। এই যে খরচটা মানে এই যে খরচটা এটা কি এভারেজ হচ্ছে আপনার 25-30 হাজার টাকা, 40 হাজার টাকা পার ডে। 30 হাজার টাকা আমার পার ডে ইনকাম আছে। এটা কি পার ডে? মান্থলি ইনকাম? 30,000 পার ডে। মান্থলি হয়তো আপনার 9-10 লাখ, ওখান থেকে 50% বা 60% খরচ হয়ে যায়। ভাই এই যে 3 লাখ খরচ এটা কয়টা পয়েন্টে? 8টা পয়েন্ট। আচ্ছা, রপ্তানি করার ক্ষেত্রে মানে বাধাটা কোথায়? আপনারা সবাই তো জানেন যে এর আগে কি সমস্যা ছিল, এখন মনে হয় সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। ভাই আমলাতান্ত্রিক জটিলতার কথা বলতেছেন? ওই তো সব মিলায় হ্যাঁ, সব মিলে ওরকমই আর কি, পলিটিক্যাল একটু সমস্যা আর কি। অলরেডি হচ্ছে আমার অনেকগুলো দেশ থেকে তার ক্ষতি order হয়েছে, অনেক টাকা সে লসও খেয়েছে। এই যে এগুলো আসলে একটু ইন্টারনাল বিষয়, তো ওই জন্য বলতে চাচ্ছে না আর কি, পলিটিক্যাল সমস্যা। আমার সৌদি আরব থেকে অর্ডার আছে স্যার। ওনারা তো হচ্ছে আপনার আপনি কত টাকা নেবেন, আপনি মাছ রেডি করে দেন। তারপর হচ্ছে আপনার অস্ট্রিয়া থেকে অর্ডার আছে, আমার বাটারফ্লাই অর্ডার আছে, অনেক দেশ থেকে অর্ডার আছে। আমি চেষ্টা করবো এটা 25 সাল থেকে কিছু করা যায়। তো হচ্ছে প্ল্যানিংটা কি, এক্সপোর্টটা কিসের মাধ্যমে হবে যদি ইন ফিউচারটা মানে হয় সেটা? এগুলো তো হচ্ছে আপনার বিভিন্ন দেশে যে শপ আছে যেখানে ওখানে সেল হয়, আর এটা তো এক্সপোর্ট করার কোনো জটিল কোনো বিষয় না, এটা প্যাকেটিংটাই হচ্ছে জটিল। যে আমি প্যাকেট করে দিব, ওটা পৌঁছাতে যে সময়টা লাগবে ওই সময়ের ভিতরে পৌঁছাচ্ছে কিনা। আর এমন সুযোগ সুবিধা সব তো আছে। মৎস্য অধিদপ্তর থেকে একটা অনুমোদন নেওয়া লাগে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া লাগে, আর এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স থাকতে খুব বেশি জটিল বিষয় না। ভাই কেউ যদি আপনাদের থেকে নিয়ে মানে উদ্যোক্তা হিসেবে শুরু করতে চায়, এক্ষেত্রে কি আপনাদের সহায়তা পাওয়া যাবে? না, মাছ উৎপাদন এইগুলো তো আমি হেল্প করে দিতে পারছি, কিন্তু মার্কেটিংটা তো নির্ভর করবে তার উপরে। কারণ মাছ রেডি করে সে সেল করতে পারলো না, সেটাতে তো সমস্যা হয়ে যাবে। এখানে এই মুহূর্তে কয়টা প্রজাতি আছে, কি কি নাম? আমার কাছে এখন হয়তো আপনার 24-25টা মতো ভ্যারাইটি। মেইন তাহলে মানে অন্তত 10টা মেইন, বেশি বিক্রি হয় যেটা বেশি। আচ্ছা, যেটা বেশি চলে। সব থেকে বেশি চলে হচ্ছে বলবো, হ্যাঁ, কুয়াকুটা সব থেকে বেশি চলে। কুয়াহাকু, হ্যাঁ হ্যাঁ কুয়াকু। তারপরে সানকি, সোয়া, সানকি, সানকি একটা সোয়ার, হ্যাঁ সোয়ার একটা। তারপরে হচ্ছে টানচু, হ্যাঁ টানচু, জাপানিজ নাম। হ্যাঁ জাপানিজ। তারপরে কোজাকু, হ্যাঁ কোজাকু। প্ল্যাটিনাম, হ্যাঁ প্ল্যাটিনাম। ওগন, ওগন, ওগন। উৎসুরি, শিও উৎসুরি, দুইটা আলাদা আলাদা। শিও উৎসুরি, বেনিকই, সুসুই, সুসুই। কটা আছে? 11টা। এগুলোর আবার ভেটটেল, মানে তার ডাবল হয়ে যাচ্ছে, মানে এগুলো 2টা করে জাত আছে। একটা হচ্ছে জাপানিজ কই, এগুলো জাপানিজ কইয়ের ভ্যারাইটি। এগুলো আবার ভেটটেল আছে, মানে বাটারফ্লাই বা ভেটটেল। আরও আছে অনেকগুলো।
আর এটা কি ওয়েবসাইট কত সেটা ওয়েবসাইট কি হিসেবে করা পেতে পারে ও আচ্ছা আচ্ছা, আমার ওই ফেসবুক পেজে কি নাম সালমান সর্দার নামে হচ্ছে। সালমান এটা দেখ কেউ ফেসবুক পেজ। কেউ হচ্ছে হ্যাঁ যেভাবে মাছ এখন উৎপাদিত হচ্ছে এভাবে কি বেশি উৎপাদিত হবে নাকি আর একটু সংস্কার করা প্রয়োজন চারপাশ দিয়ে পরিবেশটা? না অবশ্যই সংস্কার করতে হবে, এটা আমি করবো নেক্সট টাইম ইনশাল্লাহ। আচ্ছা, বর্ষাকালের সময় তো সম্ভবত একটু অক্সিজেনের অভাব হয়, জি জি জি, আকাশে তখন সেক্ষেত্রে আপনাদের মানে কি ব্যবস্থা নেন? আমাদের হচ্ছে টোটাল খাবার অফ করে দিই। আর বিশেষ করে বড় মাছের পুকুরের সমস্যা বেশি হয়, বড় মাছের পুকুরের জন্য আলাদা অক্সিজেনের ব্যবস্থা করা থাকে, এয়ারেটর দেওয়া থাকে, অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করা হয়, আর খাবার টোটাল অফ রাখি। ছোট মাছের ক্ষেত্রে ছোটো মাছের ক্ষেত্রে খাবার অফ রাখলে আর নিচে যে অ্যামোনিয়াটা থাকে অ্যামোনিয়াটা উঠাই দিলে আপনার সমস্যা হয় না। খাবার অফ রাখলে ওজন কমে যায় না? হয়তো আপনার 3-4 দিন বা 5 দিন একটানা হয়তো বৃষ্টি হয় বা আকাশ মেঘ থাকে, ওই সময় খাবার টোটাল অফ থাকে। খাবারের সাথে অক্সিজেন এটা কি সম্পর্ক? পেট যখন ভরা থাকে, মাছের পেট ভরা থাকে, উপরে বৃষ্টি হয়, রোদ হয় না, নিচে অ্যামোনিয়া হয়, নিচ থেকে অ্যামোনিয়াটা যখন অ্যাটাক দেয়, আবার ওর পেট যখন ভরা থাকে ও এমনি অক্সিজেন ফিল করে মারা যায়। অ্যামোনিয়াটা কিভাবে ছড়ায়? অ্যামোনিয়াটা হচ্ছে আমাদের যে গ্রাম্য ভাষায় হররা বলে, ওইটা ব্যবহার করা হয়, বা ওই যে জিওলাইট বা অ্যাকোলাইট ব্যবহার করা হয় মাসে একবার করে, ওই অ্যামোনিয়াটা উঠে যায়। অক্সিজেন কমে যাওয়ার যেটা বলছে এটা একটা মেইন কারণ হলো যখন আমরা কোনো খাবার খাই, যে কোনো প্রাণী, ওই খাবারটা যে ডাইজেশনের যে সিস্টেমটা যে বায়োকেমিক্যাল সিস্টেমের মধ্যে আসে, তখন এনার্জি ইউজ হয়, অক্সিজেন ইউজ হয়, ঠিক আছে? এটা একটা দিক। আর হলো তোমার যত বেশি খাবার খাবে তত বেশি ফিজিস হবে, ফিজিস বেশি হওয়া মানে নাইট্রোজেন বেশি হওয়া, তখন অ্যামোনিয়া বেশি হওয়া, মানে দূষিত হয়ে যাবে। আর যেটা বলছি এটা সবচেয়ে ভালো হলো যে প্যাডেল হুইল বা এয়ারেটর ইউজ করবে। এয়ারেটর না প্যাডেল হুইল কোনটা? একটা হলো যেটা ইয়ের উপরে নাকি না না, আমারটা ভাস্কর, আমাদের এটা একটু দিয়ে দেখাই দিত, আমাদের এটা স্প্রে পড়ে উপর থেকে। ও দেখি ভিডিও করে তোমরা। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, এইটা আমাদের এলাকা তো বন্যা হয় না সাধারণত, কিন্তু যারা বন্যা প্লাবিত এলাকা যদি কেউ চাষ করে সেক্ষেত্রে তার বন্যার ক্ষেত্রে কি প্রবলেম ফেস করা লাগতে পারে বা এর সলিউশন কি? ও সলিউশন হচ্ছে আপনার পুকুরের ভিতরে আর একটা পুকুর বানিয়ে নেবে, প্লাস্টিকের ড্রাম দিয়ে, নেট দিয়ে, জাল দিয়ে, পানি বাড়বে, ওটা উপরে উঠে যাবে, মাছ বের হবে না। খাবার সিস্টেম এই সিস্টেমে অনেকেই মাছ চাষ করতে পারে। বন্যায় বুড়ে গেলেও কোনো সমস্যা না, আস্তে আস্তে ফ্লোটিং পন্ড বলা হয়, ফ্লোটিং পন্ড সাগরে চাষ করতে আর সাগরে ওই এই জাতীয় মাছের মেইনলি কোন রোগটা দেখা যায়? এগুলোর মূলত শীতের সময় হয়তো আপনার উকুনটাই বেশি দেখা যায়, উকুন বা অ্যাঙ্কর বলে যেটা। রাত্রে হয়তো 10:30-11টা থেকে সকালে পুকুরে পানি কি ডুবে যায় না তখন? না না, পুকুর থেকে পানি একজনের তো মোবাইলটা